আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায়ের সাজেশনমূলক ক্লাস নিব, অর্থাৎ প্রথম অধ্যায়ের সৃজনশীল কোশ্চেন সম্পর্কে ধারণা নিব এবং তোমাদের কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন কোন জায়গাগুলো পড়তে হবে না, আর কোথায় গুরুত্ব বেশি দিতে হবে, কোথায় কম দিতে হবে, ওই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। তবে তোমাদের কয়েকটা বিষয় জানা জরুরি, যে তোমাদের পরীক্ষায় 8টা থেকে তোমাদের সৃজনশীল লিখতে হবে মাত্র 3টা, আর তোমাদের চ্যাপ্টার হচ্ছে 3টা। তাহলে কমপক্ষে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা করে কোশ্চেন করবে। যদি 2টা করে তাহলে তোমাদের হয় হচ্ছে গিয়া 6টা কোশ্চেন, আরও 2টা থাকে। তো আমরা মিনিমাম এই চ্যাপ্টার থেকে কি পাবো, 2টা কোশ্চেন আমরা মিনিমাম পাবো। তো তোমরা যদি চ্যাপ্টারটা ভালো মতো পড়ো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে 2টা কমন পাবে। আর হচ্ছে তোমাদের আর মাত্র একটা লিখতে হবে, যেটা তোমরা যে কোনো একটা অধ্যায় পড়লেই পেয়ে যাবা, হয়তো দ্বিতীয় অথবা চতুর্থ। তো এইখানে তোমাদের এই অধ্যায়ের যেসব অংশগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেসব প্রথম অধ্যায়ে যেসব অংশ তোমরা লাল কালি দিয়ে দাগানো দেখবে, সেগুলো হচ্ছে পরীক্ষায় আসা কোশ্চেন। আর অন্যান্য যেগুলো আছে ওগুলো আমি তোমাদেরকে বলে দিব যে কোনটা কিসের জন্য তোমরা পড়বা। তো আমাদের প্রথম চ্যাপ্টার কৃষি প্রযুক্তি নিয়ে আজকে আমরা সাজেশনমূলক ক্লাস নিচ্ছি। তো আসো শুরু করা যাক। দেখো, প্রথম অধ্যায়ের প্রথমেই তোমাদের পরিপূরক শব্দটা আছে। এটা যদিও পরীক্ষায় আসে না, তবে এই শব্দটার সাথে তোমরা পরিচিত। আমি ক্লাসেও এই সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছিলাম যে কোনটা পরিপূরক কোনটা সম্পূরক ছিল। আচ্ছা, তো আর ফসল নির্বাচন দেখো, প্রথম পরিচ্ছেদে ফসল নির্বাচন, এইখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে গিয়া মাটি কাকে বলে। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আছে, তোমরা হয়তো দাগানো বইগুলো দেখতে পাচ্ছ। এখানে রেড কালার দিয়ে কি আন্ডারলাইন করা, যে এখানে মাটি কাকে বলে এটার ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। অথবা তোমরা এই ব্যাখ্যাও দিতে পারো যে যেখানে গবাদি পশু বিচরণ করে অথবা 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে কী বলা হয়, মাটি বলা হয়। তোমরা যে কোনো তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা দিতে পারো। আচ্ছা, এরপরে আসো, এইখানে দেখতে পাচ্ছ যে এখানে ধান চাষে উপযোগী মাটির বৈশিষ্ট্য, গম চাষের জন্য বৈশিষ্ট্য, এগুলোর উপর তোমাদের ক্লাস নেওয়া হয়েছে। আশা করি এগুলো তোমাদের সবগুলো মুখস্থ একদম আইটেম, কারণ এগুলো খুব সুন্দর করে তোমাদের পড়ানো হয়েছে। আচ্ছা, তো এখান থেকে অবশ্য পরীক্ষা কখনো কোশ্চেন আসেনি, তবে এখান থেকে বহু নির্বাচনে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তো আমরা পরেরটায় যাই। দেখো, সবজির ক্ষেত্রে এখানে গোলালুর এই অংশটুকু এসেছিল যে দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে কি হয়, আলু উৎপাদন বেশি উপযোগী। যে কোন মাটিতে আলু মানে কি ভালো জন্মায় বা আলু হয়, তো এটা হবে অ্যান্সার দোআঁশ ও বেলে দোআঁশ। তো তোমরা এর পাশাপাশি অন্যগুলো একটু দেখে নিবা যে কোনটা গম ভালো হয়, পাট কেমন মাটিতে ভালো হয়। তো এইটাই ছিল। তো এরপরে দেখো, আমাদের মৃত্তিকা ভিত্তিক অঞ্চল, অর্থাৎ আমাদের অঞ্চল কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 30টি কৃষি পরিবেশকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই 5টি অঞ্চলের নাম হচ্ছে যে এইখানে দোআঁশ, কাদা, বরেন্দ্র, পাহাড়ি, উপকূল, এগুলো তোমরা দেখে নিবা। এখানে পরীক্ষা যেটা আসছে সেটা হচ্ছে, পরীক্ষা একবার আসছিল যে মৃত্তিকা ভিত্তিক অঞ্চলের মধ্যে যে কোনো একটা অঞ্চলের মাটির ব্যাখ্যা তোমাকে দিতে বলা হয়েছে যে কোনো পরীক্ষায়। তো এখানে যেহেতু 5টা আছে, তো তোমরা যে কোনো একটা লিখবা। তো তোমরা হয়তো দোআঁশ ও পলি দোআঁশ লিখতে পারো, আর এগুলোর গল্প আকারে তোমাদের ভিডিও দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখেও মুখস্থ করে ফেলতে পারো। আর এখান থেকে চাষ উপযোগী ফসল থেকে কখনো কোনো কোয়েশ্চেন আসেনি। এগুলো একটু টাফ যেহেতু মনে করা, এই জন্য এখান থেকে কোশ্চেন করা হয়নি। তবে কেউ যদি রিস্ক না নিতে চাও যে না আমি, বা রিস্ক নেওয়ার কিছু নাই, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে এক্সাম হচ্ছে, তোমরা ক্লাস পাওনি, এই জন্য এখান থেকে অবশ্য কোশ্চেনও করে না। তবে কেউ যদি আরও জানতে চাও যে না আমি সব ভালো মতো পরিপূর্ণভাবে কৃষি শিখে যাব, আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি কৃষিবিদ হব, তখন অবশ্যই তোমরা এই সবগুলো আইটেম ইচ্ছা করলে সহজেই মনে রাখতে পারো আমার ভিডিওগুলোর মাধ্যমে। তো যে কোনো একটা অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখার জন্য একবার বলেছিল, তো তোমরা এখান থেকে এগুলো রিডিং করে ফেলতে পারো, আর যে কোনো একটা মুখস্থ করে, বা তোমরা বিশেষ করে দোআঁশ বেলে দোআঁশটা ভালো করে পড়তে পারো, কারণ এটা খুব কমন একটা মাটি, আর এটা খুব কি আমাদের দরকার হয় মাটিটার বেশি। তো এরপরে দেখো, এইখানে আমি গোল্লা দেওয়া আছে এখানে কিছু জিনিস, যেমন এই যে দোআঁশ মাটিকে গোল্লা দিছি। দেখো, আবার দেখো এখানে আবার পলি মাটিকে আমি গোল্লা দিয়ে রাখছি। পরীক্ষায় মাঝে মধ্যে এরকম চিত্র আসে, যদিও কখনো আসে নাই, এই যে চিত্রগুলো আসে যে এই মাটিটার কোন ফসলগুলো ভালো হয়, তখন কিন্তু তোমাদের এগুলো কি ওই চিত্রটা দেখে বুঝতে হবে। কারণ দেখো এখানে পলি মাটির চিত্র দেওয়া আছে, এখন পরীক্ষায় লেখা থাকতে পারে যে চিত্র হচ্ছে গিয়ে তোমার, কালারটা চেঞ্জ করি, পরীক্ষায় আসতে পারে যে চিত্র এখানে তোমার নাম না দিয়ে চিত্র লেখা থাকতে পারে, চিত্র হচ্ছে গিয়ে তোমার ক, যে ক চিত্র মাটিটা তোমরা কি করবা,
মাটিটার বৈশিষ্ট্য লিখো বা ব্যাখ্যা লিখো বা সামথিং। তো এখানে আবার এরকম একটা চিত্র দিয়ে দিয়ে দিল খ, তো বলবে ক এর সাথে খ এর পার্থক্য কী, বা এরকম পার্থক্য দিবে না, পরিচয়টা জানলে তোমাদের লিখতে সুবিধা হবে। তো তোমরা মনে রাখবা দোআঁশের দ দিয়ে মনে রাখবা, দ মানে হচ্ছে গিয়ে কি আমার দানা। তো দানা দেখো ছোটো ছোটো গুটি গুটি দানার মতো, কিন্তু প কি আমার দেখো প হচ্ছে গিয়া পলি, প দিয়ে কিন্তু মনে রাখবা প হচ্ছে গিয়া সবাই পলিমার তোমরা হয়তো পড়েছো বিজ্ঞান অধ্যায়ে। পলিমার মানে কি ক্ষুদ্র 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 কণা একসাথে হয়ে বৃহৎ বড় একটা আকার গঠন করে। তো আমার পলির আকারটাও কি দেখছো কত বড় বড়, আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম হচ্ছে গিয়ে আমার দোআঁশগুলোকে বলে। তো পলি হচ্ছে গিয়া খুব বড় আকারের মাটির দানা, আর দোআঁশ হচ্ছে গিয়া কি খুব ক্ষুদ্র ক্ষুদ্র দানা। তো আশা করি চিত্রটা তোমরা মনে রাখতে পারবা, পরীক্ষায় আসলে যে তোমরা ব্যাখ্যা দিতে পারো। আচ্ছা, এইখানে খেয়াল করো দ্বিতীয় পরিচ্ছেদে গম চাষের জন্য জমি প্রস্তুতি, ডাল চাষের জন্য, আলু চাষের জন্য, এগুলো কখনো পরীক্ষা আসেনি, তবে এগুলো আসার সম্ভাবনা আছে, বা কারণ এগুলো ইন্ডিভিজুয়ালি আলু কিন্তু এর আগে লেখা ছিল, কিন্তু শুধু অনেক ফসলই আছে, কিন্তু শুধুমাত্র এই 3টা ফসলের কথাই তোমাদের বলা হয়েছে। তো আমি তোমাদের ছক আকার এটা পড়াইছি, যেটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবা। তো এই অংশটুকু অ্যাটলিস্ট পরীক্ষার আগে রিডিং পড়ে যাবা, আর এই ছকটা সুন্দর করে নোট করে দেখে যাবা, পরীক্ষায় তুমি যা লিখতে পারবো অন্তত কিছু হইলেও, যে এটা কোনটা কবে জন্মে এতটুকু যদি লিখতে পারো, স্যার প্রথম 2টা লাইন একটা লাইন দিকে তোমার মার্ক দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি, এরপরে হচ্ছে দেখো এই যে এই অংশটুকু, এটাকে কি বলে, এটাকে বলে দেখো খনার বচন। তো খনার বচন থেকে তোমাদের দেখো একটা কোয়েশ্চেন আসছিল, এখানে উদ্দীপকটা এখানে আসেনি, এখানে ঘ নাম্বার আসছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, উপর্যুক্ত খনার বচনের তাৎপর্য বিশ্লেষণ করে ভূমিকর্ষণের গুরুত্ব তোমার মূল্যায়ন করতে বলা হয়েছে। তো তোমাদের উদ্দীপকে এইটা দেওয়া ছিল, এই খনার বচনটা দেওয়া ছিল। তো তারপরে কি করছে, ওই অ্যান্সারটা লিখছে, এটা 17 সালে আসছিল, ওই অ্যান্সারটা শুরু হয়েছে এই নিচের এই লাইনটা দিয়ে, যে 16 চাষে মূলা, 8 চাষ 16 চাষে মূলা, তার অর্ধেকে তুলা, এগুলো মানে কি, এগুলো মানে এই যে এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। এরপরে চাওয়া হয়েছিল কি, যে ভূমিকর্ষণের গুরুত্ব, এইখানে কিন্তু তোমাদের ভূমিকর্ষণের গুরুত্ব দেওয়া আছে, অর্থাৎ এইখানে কিন্তু এই জিনিসগুলাই 17 সালে আসছিল, কিন্তু সবগুলো এত বড় করে না, ছোট্ট ছোট্ট 1 লাইন 2 লাইনের এগুলোর বর্ণনা ওই তোমার কোশ্চেন অ্যান্সারে দেওয়ার প্রয়োজন আছে। তো তোমরা এগুলো রিডিং পড়ে যাবে অ্যাটলিস্ট, যে তোমরা যাতে অন্তত পয়েন্টগুলো যাতে মনে রাখতে পারো, অন্তত পয়েন্টগুলো মনে রাখলে তোমরা বানিয়ে লিখতে পারবা, টিচাররা পয়েন্টগুলো দেখেও নাম্বার দিয়ে দিবে তোমাদেরকে। তো তোমাদের এই অংশটুকু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট খুবই। আচ্ছা, আর এখানে গতে যেটা আসছিল সেটা হচ্ছে উদ্দীপকের উল্লিখিত 5টি অঞ্চলের নাম, যে কোনো একটি অঞ্চলের মাটির বৈশিষ্ট্য, এটা তোমরা এখানে দেখেছিলা, এই যে এগুলোর কথা বলা হয়েছে, উপকূলীয় অঞ্চল, এগুলো তোমাদের বলেছি। আচ্ছা, তো এরপরে আসি, এই যে এইটা কখনো পরীক্ষায় আসেনি, তবে আমি বলবো তোমাদের এটা ইম্পর্ট্যান্টের জন্য দাগানো হয়েছে লাল কালি দিয়ে, যে বিবেচ্য বিষয় কয়টা, এটা খতে আসতে পারে, এটা কতে আসতে পারে, এটা বহু নির্বাচনীতে আসতে পারে। তো তোমরা এই 4টা অ্যাটলিস্ট মনে রাখবা, যে ফসলের প্রকার, মাটির প্রকার, আবহাওয়া, খামারের প্রকার, এগুলো মনে রাখবা। এটা হচ্ছে গিয়ে বিবেচ্য বিষয়, অর্থাৎ কী কী জিনিস বিবেচনা করে জমি চাষ করা হয়। আচ্ছা, আর এখানে হলুদ কালি দিয়ে বহু নির্বাচনের জন্য হলুদ কালি দেওয়া হয়েছে, যে মরিচ, মূলার জন্য মাটি মিহি ঝুরঝুরা করা হয়, তারপর আকারের জন্য কি গভীরভাবে চাষ দেওয়া হয়। তো তোমরা এটা দেখে নিবা। এরপরে দেখো ভূমিক্ষয়, আর হচ্ছে ক্ষয়রোধ, এইখান থেকে যে ভূমিক্ষয় কত প্রকার, এগুলো অবশ্যই ভালো করে পড়বা। আর দেখো চিত্রগুলো গোল্লা দিয়ে দিয়েছি, দেখো চিত্রগুলো চিনে যাবা, যে এটাকে এখানে প্রাকৃতিক ভূমিক্ষয়ের এখানে মানে চিত্রটা দেওয়া হয়েছে, যাতে পরীক্ষা হলে শুধু চিত্র দিয়ে যদি বলতে পারে যে চিত্র ক এর ব্যাখ্যা দাও, বা চিত্র ক দিয়ে কী বোঝানো হয়েছে সেটা ব্যাখ্যা করো, তখন যাতে বলতে পারো চিত্র ক হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, এই তুমি 1 নাম্বার পাইলা। আর টিচার যদি র্যান্ডমলি যদি খাতা দেখেই যায়, তখন এইটা দেখেই তোমাকে ফুল মার্ক দিয়ে দিতে পারে। তো অবশ্যই এইটা আগে জানতে হবে চিত্রটা, নাহলে কিন্তু তুমি কোনো মার্কই তুলতে পারবে না। আচ্ছা, তো কত প্রকার, এগুলো অবশ্যই প্রকারগুলো পড়বা, এগুলো সব সুন্দর করে ক্লাসে বলানো হয়েছে। আর এখানে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় হচ্ছে গিয়ে তোমাদের 4 ধরনের, এটা 3 স্টার দিছি, পরীক্ষা যদিও আসে নাই অবশ্যই পড়বা। পরীক্ষায় এইটা আসছিল, রিল ভূমিক্ষয় থেকে পরীক্ষা আসছিল, এই চিত্রটাই দিছিল, আর বলছিল উদ্দীপকের এই চিত্রটি কী ভূমিক্ষয় এবং এটার মধ্যে কী কী হয়। তো এইখানে তোমরা যে রিলটা পরীক্ষা আসছিল, তো তোমরা এটা পড়বা ভালো করে। আর নালা বা গালিও আসছিল, তো নালা বা গালিটাও তোমরা পড়বা, 16 সালে আসছিল, দাগানো আছে আইটেমগুলা।
তো তোমাদের উচিত এই 4টাই পড়ে ফেলা, কারণ এগুলো 4টা খুবই সোজা সোজা করে তোমাদের আমি পড়াইছি। তো তোমরা অবশ্যই 4টা ভালো করে পরীক্ষার আগে পড়ে যাবা, কারণ এখান থেকে একটা অলরেডি আসছে, বাকিগুলো আসার সম্ভাবনা আছে। আর কৃষিক্ষা একটা ইউনিক বিষয় হচ্ছে প্রত্যেকবার নতুন নতুন জায়গা থেকে কোয়েশ্চেন করে, তো যেগুলো আসছে ওগুলো পড়ার পর তোমাদের নতুন কিছু আইটেম তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই যে নদী ভাঙনের চিত্র গোল্লা দিয়ে রাখছি, চিত্রটা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবা। চিত্র যদি না ধরতে পারো নাম্বার কিন্তু পাবা না। পরে এই যে দেখো মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়ের চিত্রটা দেখো, এখানে হয়তো অনেকে ভাববো যে এখানে যে কি বলে এটা ইটের ভাটা না, এখানে কলকারখানা বসাইছে, এখানে হচ্ছে বায়ু দূষণ হইতেছে, তো বায়ু দূষণ লিখে আসবে পরীক্ষার হলে, কিন্তু এটা কিন্তু মানুষ কর্তৃক কি ভূমিক্ষয়। এই যে এখানে কিন্তু আন্ডারলাইন করে দেওয়া আছে লাল কালার, এখানে কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু কি আমার পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, বোর্ড নির্বাচনের জন্য ইম্পর্ট্যান্ট। তো তোমরা এগুলো পড়ে ফেলবা, আশা করি ভূমিক্ষয়ের গ্রুপ সোজা। রিডিং লিখে রাখছি, শুধু এগুলো রিডিং পড়ে ফেলবা। আর দেখো এই যে ভূমির ঢাল আর হচ্ছে চাষ পদ্ধতি, এই বিষয়টা তোমাদের পরীক্ষা আসছিল যে পাহাড়ি এলাকায় কীরকম করে চাষ করা হয়, কেমনে করা হয়। তো ওইটার ব্যাখ্যার জন্য এই ভূমির ঢাল নিয়ে তোমাদের ব্যাখ্যা প্রয়োজন হয়েছে। এই কথাগুলাই ওই পাহাড়ি এলাকার চাষের জন্য ব্যাখ্যা করতে হয়েছে, এই লেখাগুলো লিখতে হয়েছে। তো তোমরা এই 2টা আইটেম পড়ে যাবা, কারণ চাষের ক্ষেত্রে ব্যতিক্রমী পাহাড়ি অঞ্চল সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকা ভূমিক্ষয়ের অধ্যায়ে খুব জরুরি। তারপরে খেয়াল করো এই যে এখানে এগুলো রিডিং পড়বা, এইটা খুব ভালো করে পড়বা, এই যে পাহাড়ে ধাপে ধাপে ফসল চাষ করা। তো এইখানে আর এই যে পাহাড়ে ধাপে ধাপে এই অংশগুলো কিন্তু এগুলোর সাথে মিলিয়ে পরে এই কোশ্চেনটা অ্যান্সার করা হয়। তারপর দেখো কন্ট্রোল পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, নামটা ব্যতিক্রম কন্ট্রোল। তো তোমরা এটা অবশ্যই এটা কতে আসছিল একবার পরীক্ষার হলে, তো তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন আছে একটা, আচ্ছা এটা অন্য কোশ্চেন, যাই হোক। তো তোমরা এখানে এই যে কন্ট্রোল পদ্ধতি এটা ভালো করে পড়বা, যে কন্ট্রোল পদ্ধতি কাকে বলে। এটা হচ্ছে পাহাড়ির ঢালে আড়াআড়ি সমন্বিত লাইনে জমি চাষ করা। তো ঢালে কি বলছে, আড়াআড়িভাবে জমি চাষ করলে কি হয়, বৃষ্টির পানি কি হয়, গতি কম হয়। এটা কেমনে হয় আমি একটু এখানে এক্সপ্লেন করি। সাপোজ এটা হচ্ছে গিয়ে পাহাড়, তো পাহাড় এটা কিন্তু ঢালু অংশ, হ্যাঁ এটা হচ্ছে আমার কি ঢালু অংশ। তো আমি যদি এই ঢালু অংশ বরাবরই তোমার এখানে জমি চাষ দিই, সাপোজ আমি জমি চাষ দিচ্ছি এই জায়গায়, আমি যদি দেখো এই ঢালু বরাবর এমনি এমনি জমি চাষ দিই, এমনি এমনি আছড়াই, তখন কিন্তু পানি এখান দিয়ে কিন্তু কি হবে, এই যে যখন আকাশ থেকে পানি পড়বে অর্থাৎ বৃষ্টি পড়বে, বৃষ্টির পানি কিন্তু এই নদী যে এই মাটিগুলো নিয়ে নেমে যাবে। কিন্তু আমি যদি এইভাবে না করে আমি যদি অন্যভাবে করি, খেয়াল করো, আমি যদি এইটা যদি হয় পাহাড়, আমি যদি পাহাড়ের মধ্যে আমি যদি তোমার এই যে এইভাবে অর্থাৎ আড়াআড়িভাবে, দেখো পাহাড় নামছে এইদিকে, আমি চাষ করতেছি এইদিকে, অর্থাৎ দুইটাকে ক্রস করতেছে। তো ক্রস করলে খেয়াল করো যখন পানিগুলো নেমে যাবে তখন পানি কিন্তু এই জায়গায় একটু বাধা পাবে, গতি কমবে, এইখানে বাধা পাবে, তখন কিন্তু পানি সহজে নামতে পারবে না মাটিগুলোকে নিয়ে। এইটাকে বলা হচ্ছে কন্ট্রোল পদ্ধতি। তো তোমরা কন্ট্রোল পদ্ধতিতে ভালো করে পড়বা, আর পাহাড়ি অঞ্চলে ফসল চাষ সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিয়ে যাবা। আচ্ছা, আর বীজ সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তোমরা দেখতে পারতেছো যে দেখো এখানে কিন্তু যে রোদে শুকানো বীজ, তারপর হচ্ছে গিয়ে বীজগুলো ভালো করে গজায়নি কেন, পরামর্শ কী দিয়েছিল যে আমার কি পোকা আক্রমণ হয়েছে, তো ওকে কি বলছে, ও রোদ দিয়ে শুকাইতে বলছে বীজ ভালো করে। তো তোমরা অবশ্যই এই বীজ সংরক্ষণের ক্ষেত্রে এই যে বীজ শুকানো, দেখো 19 সালে কোশ্চেন আসছিল বীজ শুকানো, আর এই যে আন্ডারলাইন করা আছে কালারফুল দিয়ে, এই যে তোমার এগুলা হাইলাইট করা আছে, এগুলো তোমাদের কিসের জন্য ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদের ওই যে বহু নির্বাচনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলো বহু নির্বাচনের জন্য পড়বা। আর বীজ শুকানো খুব ইম্পর্ট্যান্ট, এই যেগুলো পড়ে যাবা, যে বীজের আর্দ্রতা মাত্রা, যেগুলো আন্ডারলাইন করা সেগুলো সব একবার দেখে যাবা। আচ্ছা দেখো বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা, এগুলো সব নিচে আন্ডারলাইন করা যেগুলো আছে সেগুলো দেখে যাবে, এগুলো বহু নির্বাচনের জন্য ইম্পর্ট্যান্ট। তারপরে আসো বীজের আর্দ্রতা সূত্র, এরপরে আসো দেখো এই যে বীজ শুকানো চটের বস্তা সংরক্ষণ, আবারও বীজ শুকানো, এটা 19 সালে আসছে, একসাথেই আসছে। তো তোমরা এটা ভালো করে পড়বা, বীজ শুকানো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এরপরে তোমরা যেগুলো রিডিং করে ফেলবা, যে কোথায় কেমনে সংরক্ষণ করতে, জাস্ট রিডিং পড়বা, যাতে পরীক্ষা হলে এগুলো এমসিকিউর জন্য আসে, কোশ্চেনের জন্য এগুলো আসবে না। আর আসলেও তোমরা লিখতে পারবা, খুব বাজে লেভেলের কোশ্চেন হইলে, একদম বাচ্চা লেভেলের কোশ্চেন হইলে এগুলো দিবে। আচ্ছা, এটা মনে রাখবা যে পলিথিন ব্যাগ কারদের কর্তৃক উদ্ভাবিত হয়েছে, এটা হচ্ছে গিয়ে RDRC, যে RDRC কর্তৃক উদ্ভাবিত। তুমি এটা পড়ে ফেলবা, রিডিং পড়বা।
আচ্ছা, আর খাদ্য সংরক্ষণে এই যে আন্ডারলাইন করা যে প্রায় 60 ভাগই খরচ হয় মাছের খাবারে, এগুলো মনে রাখবা। আর এই যে এগুলো 3 স্টার দেওয়া, এগুলো রিডিং পড়ে ফেলবা যে কী কী কারণে খাদ্য গুণগত মান নষ্ট হইতে পারে। তারপর হচ্ছে তোমাদের এই যে শুকনো খাদ্য, এগুলো পড়বা। এই যে আর্দ্রভাবে যে খাদ্যগুলো কেমনে কেমনে সংরক্ষণ করতে হয়, এগুলো পড়ে ফেলবা। এরপর আসো দেখো খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। আমি এগুলো তোমাদের সব পিডিএফ আকারে দিয়ে দিব। তোমরা এই যে আমার এই ইউটিউবের এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে কী পেয়ে যাবা, এই এই যে পিডিএফগুলো পেয়ে যাবা। তো তোমাদের পরে বই দেখাইতে অনেক সুবিধা হবে। আবার তোমাদের এখানে যদি পিডিএফ কারো নিতে সমস্যা হয়, সহজে আর নিতে চাও, তো তোমাদের আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। তোমরা গ্রুপে জয়েন হইলেই গ্রুপে তোমরা ওখানে পোস্ট দেখতে পাবা যে এখানে আমি এইখানের স্ক্রিনশটগুলা বা হচ্ছে পিডিএফগুলো ওই গ্রুপে দিয়ে দিব ছবি আকারে। তো তোমরা ফেসবুক ওই গ্রুপ থেকে গ্রুপে জয়েন হয়ে ওই ছবিগুলো দেখে নিতে পারবে। তো তো দেখো এখানে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে ওইগুলো পড়ে ফেলবা। এই যেটা 16 সালে আসছিলো, 16 সালে দেখো হে নিয়ে আসছিলো। তো তোমরা হেটা ভালো করে, হে কী কী থেকে হয়, সবুজ খেসারি থেকে, মাসকলাই থেকে, শিম জাতীয় ঘাস থেকে এগুলো হয়। তো এখানে কিন্তু যে কোশ্চেন দিয়ে রাখছি 2016 সালে এখানে কোশ্চেন আসছিলো। তো তোমরা এটা পড়ে ফেলবা। তো এখানে খেয়াল করো সাইলেজ, হে যেহেতু আসছে, সাইলেজ এবং হচ্ছে খড় আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা সাইলেজ আর খড় পড়বা এবং দেখো চিত্রগুলো খেয়াল করবা। এটা কিন্তু একটা কি ভুট্টা কাটার উপযুক্ত অবস্থা, সাইলেজের একটা ছবি, অর্থাৎ সাইলেজ তৈরির জন্য যে ভুট্টা গাছ সেটার ছবি। তারপর এটা কি সাইলোপিটের ছবি, অর্থাৎ এই যে অংশগুলা এগুলো কিন্তু সব কি আমার, এগুলো সব হচ্ছে আমার সাইলেজ। তো তোমরা এগুলো খুব ভালো করে পড়ে ফেলবা। তো দেখো এরপরে আসো মাছের সম্পূরক খাদ্য। এই যে এখানে যা দাগাই দিচ্ছে এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা পড়ে ফেলবা। আর গ্রাস কার্প, সরপুরি উদ্ভিদভোজী, তারপর হচ্ছে কত প্রকার সম্পূরক খাদ্য। এই যে এটা 2020 সালে আসছিলো যে সম্পূরক খাদ্যের কি উপকারিতা, তোমরা এটা খুব ভালো করে পড়ে ফেলবা। যে এখানে 7টা উপকারিতা দেওয়া আছে, পরীক্ষা হলে মাঝে মধ্যে উপকারিতা লিখতে বলে, মাঝে মধ্যে তোমাদের ঘতে কি উপকারিতা লেখার প্রয়োজন পড়ে। তারপরে দেখো এই যে হাইলাইট করা এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই যে তোমাদের কিন্তু এগুলো পড়াইছি যে পোনার কি বলে, দেহের ওজন কতটুকু হইলে কতটুকু খাবার দিতে হয় ওজনের, আঙুলে পোনার কতটুকু, বড় মাছের কতটুকু, পড়ে ফেলবা। এই যে রুই মাছের ক্ষেত্রে এগুলো 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 দেখে যাবা তোমরা, এগুলো পরীক্ষা আসতে পারে, এগুলো দেখে যাবা। তারপরে এইটা 100%, এটা না পড়ে গেলে এটা তোমাদের পরীক্ষার জন্য মানে পড়ে, আমি কেউ যদি পরীক্ষার আগের রাত্রে আমাকে বলে যে ভাইয়া প্রথম অধ্যায় একটা কোনো সাজেশন দেন, আমি ওকে বলবো তুমি এফসিআর এর অংশটুকু খুব ভালো করে পড়ে যাবা, কারণ এটা পরীক্ষায় আসতেই পারে। আর এটা হচ্ছে কেউ যদি না পড়ে এটা লিখতেই পারবে, এটা সম্পর্কে এটা খুব ইম্পর্টেন্ট। সূত্রটা ভালো করে খেয়াল করবা। এই যে দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে কী কাহিনী হয়, অঙ্কটা ভালো করে দেওয়া আছে তোমাদের, ভালো করে খেয়াল করে পড়ে যাবা। আর এই যে আন্ডারলাইন করা সবগুলো অংশ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এরপরে হচ্ছে আমাদের মাছের সম্পূরক খাদ্যের কিছু তালিকা দেওয়া আছে। তো তোমরা এগুলো পড়তে পারো, এগুলো আমি সাজেস্ট করবো না পড়ার জন্য, কারণ তোমাদের এরকম ডিপ লেভেল থেকে এর আগে কোনো কোশ্চেন আসেনি। তো তোমরা এগুলো দেখে যাবা। আর এখানে আন্ডারলাইন করা অংশগুলো পড়ে যাবা। এই যে খৈল থেকে কোশ্চেন আসছে, তোমরা অবশ্যই খৈলের অংশটুকু পড়বা। এই যে খৈলের অংশটুকু, খৈল কেন দেওয়া যায় না, খৈলের পানি দিলে কি হয়, কেন বিষাক্ত হয়, এটা অবশ্যই পড়বা। আর মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতির মধ্যে তোমরা 1, 5, 6, 7 এটা অবশ্যই খুব ভালো করে পড়বা। এই কয়েকটা এগুলা তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে নিচে গেলে তোমরা দেখতে পারবা খাদ্যদানি বা ট্রে আর ফিডিং ফ্রেম। এই যে খাদ্যদানি বা ট্রের ব্যাখ্যাটা কই দেওয়া আছে, এই যে 3 নাম্বারে দেওয়া আছে। আর ফিডিং ফ্রেম কোথায় দেওয়া আছে, সরি এটা মিস্টেক হয়েছে, খাদ্যদানি বা ট্রে দেওয়া হয়েছে তোমাদের 4 নাম্বারে। খাদ্যদানি বা ট্রে হয়েছে তোমাদের 4 নাম্বারে। আর ফিডিং ফ্রেমের ব্যাখ্যাটা দেওয়া হয়েছে তোমাদের যে 3 নাম্বারে। তোমরা এটা পড়ে নিবা যে ফিডিং ফ্রেমের কাহিনী কী। ফিডিং ফ্রেমে এই যে তোমরা দেখতে পারতেছো এখানে যে খাবারগুলো আছে এগুলো যাতে পুকুরে যাতে ভেসে অন্য জায়গায় না চলে যেতে পারে, মাছ যাতে এই যে ফ্রেমের নিচ দিয়ে আইসা এই মাছগুলো কি এই যে খাবে। আচ্ছা আমি তো মাছ আঁকাইতে পারি না, মাছ কেমনে আঁকায়, আচ্ছা সাপোজ এই একটা ইলিশ মাছ, আচ্ছা এই পুকুর ইলিশ মাছ কেমনে থাকবে। আচ্ছা যাই হোক, ধরো গ্রাস কার্পে যেখানে ঘাস লতা পাতা দিছে ওর নিচে এসে খাবে, কিন্তু এই ফ্রেমটা না দিলে কি তো এগুলো ভাইসা চারপাশে ছড়াছিড়ে যেত, কিনারে চলে যেত, কারণ মাঝখানে তো থাকতে পারে না কোনো কিছু, তো তখন মাছ খাইতে পারতো না। তো ফ্রেমের মাঝখানে খাবারগুলো আটকে রাখার জন্য এরকম করা হয়েছে, পানিতে ডুবায়া। তো এইখানে এটাও সেম, এখানে খানিকটা অন্যরকম। এই যে এখানে দলাগুলা খাদ্য এগুলো ডাইরেক্ট পুকুরে দিলে পুকুরের তলায় কাদার সাথে মিশে যেত, এই জন্য ট্রের মধ্যে কইরা
পুকুরের সাথে হালকা ডুবায় রাখছে, যাতে উপরে পুকুরের মধ্যেও থাকে আবার নিচেও না পড়ে যায়। আর মাছ কি নিচ দিয়ে এসে এই জালির মাঝখান দিয়ে ঠোকরা ঠোকরা খাবে। তো এটা করে খাদ্যের অপচয় কম হয়। তো তোমরা এটা পড়লে পারবে আশা করি। আর এই বোল্ড লাইনগুলো বা হাইলাইটেড অঙ্কগুলো অনেক ইম্পর্ট্যান্ট, যে 3-4 পাশে হচ্ছে খাবার দিতে হয়, তারপর হচ্ছে তোমাদের কখন খাবার দেওয়া কম হয় বা কখন দিতে হয় না, শীতকালে কেন কম দিবা, তো এইগুলো তোমরা দেখে যাবা। আর এই যে পশু পাখি সম্পূরক খাদ্য তোমরা আগেও পড়ছো তাই না? এই দেখো খুব ইম্পর্ট্যান্ট, ইউরিয়া মোলাসেস খড় 2বার কোশ্চেন আসছে। এই দুইটা কোশ্চেন কিন্তু আমার ইউরিয়া মোলাসেস খড়ের। আচ্ছা দেখো এই কোশ্চেনটা, এটা কিন্তু বলছে এই যে সরেও হচ্ছে খড়, এই যে ইউরিয়া মিশ্রিত খড় এটা চাইছে, সরেও চিহ্নিত অংশের গোখাদ্য হিসাবে ব্যবহার, অর্থাৎ সরেও কি আমার বলছে গিয়ে খড়ের উপকার কি, গরুরে কেন খড় খাওয়ায়, এটা বাংলাদেশে কেমন উপকার, এটা তোমরা গাইড থেকে সুন্দর করে পড়ে ফেলতে পারবা সাজানো গুছানো। তারপর হচ্ছে গিয়া এখানে তোমরা দেখতে পারবা যে এখানে কি ওই যে ইউরিয়া মোলাসেস খড় আবারও আসছে, অর্থাৎ এটা কত সালে জানি আসছে, 20 সালে আসছে, আবার 18 সালে আসছে, 2 বছর পর পর। তোমাদের কিন্তু তোমরা 22 সালের পরীক্ষার্থী, তোমাদের কিন্তু খড়টা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা খেয়াল করো, খড় আসছে, খড় থেকেও কোশ্চেন আসছে। সম্পূরক খাদ্য 3টা, খড়, মোলাসেস ব্লক, আর হচ্ছে কি, আর হচ্ছে অ্যালজি বা শ্যাওলা। তো অ্যালজি বা শ্যাওলা থেকে 2020 সালে কোশ্চেন আসছে, খড় থেকে 20-এ আসছে, 18-তে আসছে, কিন্তু ইউরিয়া ব্লক থেকে কখনো আসে না। এই জন্য আমি ব্লকে 3টে স্টার দিছি। ব্লকটা অবশ্যই ভিডিও দেখে নিজে পড়ে হোক ভালো করে ব্লকটা অবশ্যই পড়বা, আর খড়টা খুব ভালো করে পড়বা। আর এক্ষেত্রে আমি এলজিটা পড়ার সাজেস্ট করবো না, কারণ এলজিটা একবার আসছে, আর ওই 17 সালে দুইটা কোশ্চেন আসছিল, যেখান থেকে একটা খুব সোজা ছিল আর এলজিটা ছিল যেটা একটু টাফ। এটা অনেক বড় ব্যাখ্যা, তো তোমরা এটা আমি পড়াতে সাজেস্ট করবো না, কারণ তোমাদের এমনি ক্লাস হয়নি, তো তোমাদের সহজ কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে। তো আগে কঠিনগুলো শেষ করে পরে যদি সময় পাও তাহলে এলজি পড়বা, আর যদি না হয় দ্বিতীয় অধ্যায় পড়ে চলে যাবা। দেখো দ্বিতীয় অধ্যায় পড়বা, পরে যদি সময় হয় এলজি এসে পড়বা। তবে এলজির এই অংশটুকু পড়বা যে পুষ্টির মানের ক্ষেত্রে, যে কতটুকু শর্করা থেকে 8 থেকে 26, কতটুকু চর্বি থেকে 20 থেকে 22, তোমরা এগুলো কষ্ট করে পড়ে নিবা। এইটা আমার ভিডিওতে অবশ্য নাই। আর এলজিতে প্রচুর পরিমাণ কী থাকে, ভিটামিন বি থাকে, আর ভিটামিন কি থাকে, সি থাকে। এই যে আমি তোমাদের টেকনিক বলছিলাম, এলজি এ দিয়ে শুরু হয়, তারপরে বিসি সবচেয়ে বেশি থাকে ভিটামিন, তো তোমরা এটা পড়ে ফেলবা। আর এখানে এই যে 17 সালে আসছিল যে তোমার এলজি থেকে 17 সালে কোশ্চেন আসছিল। আর ঘতে আসছে যে এটা কেন দিছিল এলজিটা আসলে খুব ভালো একটা খাদ্য, তো এলজিটা পড়ে ফেলবা। আর এলজি পুকুরে বেশি থাকলে কেমন হয়, যে আমি যেগুলো হাইলাইট করে এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলবা। যে এলজির পুকুরের রং যদি বাদামি হয় কৃত্রিম পুকুরের, তখন বুঝতে হবে যে ওই কালচারটি কী হয়েছে, আমার নষ্ট হয়ে গেছে। তো তোমরা এটা ভালো করে পড়ে ফেলবা। আর 5টি গরুর জন্য কি করতে হবে, 5টি কৃত্রিম এলজি চাষ করতে হবে, যাতে একটা শেষ হয়ে গেলে কী হয়, পরবর্তীটা খাওয়ানোর উপযুক্ত হয়। তোমরা এটা পড়ে ফেলবা। আর সর্বশেষ মিল্ক রিপ্লেসারটা পড়ে তোমরা অধ্যায়টা ক্লোজ করে ফেলবা, যে মিল্ক রিপ্লেসারটা পড়ে যাও অবশ্যই। লাস্ট টপিক, সুন্দর একটা টপিক। তো আশা করি তোমরা এই অধ্যায় সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো, যে পরীক্ষা হলে কোন কোন জায়গাগুলো পড়া উচিত এবং কোনগুলো উচিত না। আর তোমাদের জন্য অবশ্যই সাজেস্ট করব যে তোমরা যাতে অনুশীলনীর এমসিকিউগুলো করো। অনুশীলনীতে একটি মাত্র না, দুইটা মাত্র কী দেওয়া আছে, দুইটা মাত্র তোমাদের সৃজনশীল দেওয়া আছে, এগুলো পড়ে ফেলবা। এই যে FCR থেকে দিচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষা অনেক আসে। মাটি কাকে বলে পরীক্ষায় আসা কোয়েশ্চেন, বীজের আর্দ্রতা হার নির্ণয় করো, কখনো আসে না, আসতে পারে। এই যে বই পড়ে যাবে, বইয়ের যা আছে এটা আগে শেষ করবা, পরে বোর্ড। তারপরে দেখো এই যে সম্পূরক খাদ্য, পুকুরে মাছ চাষ, সফলতার কারণ, এগুলো বোর্ডে কিন্তু এরকম আসছিল। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে প্রথম অধ্যায় তোমাদের কোন কোন আইটেমগুলো পড়তে হবে। তোমরা এখান থেকে বই দাগিয়েও নিতে পারো। তো আশা করি তোমাদের প্রথম অধ্যায় সম্পর্কে সমস্যা নাই। তো বেস্ট অফ লাক তোমাদের, তোমরা ভালো করে পড়ো, পরীক্ষা দাও, আর ভালো করে প্রথম অধ্যায়টা শেষ করো। 2টা সৃজনশীল কমন, আর একটা শুধু তোমাদের পড়লেই হবে। আর সবাই আমার জন্য দোয়া করবে যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলো শীঘ্রই শুরু করতে পারি। আর তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা যদি ক্লাসগুলো ভালো লাগে, সবাইকে সাহায্য করবে ক্লাসগুলো দিয়ে। আর আমারও ভালো লাগে যখন অনেকজন ক্লাস করে, আমার মানে দেখি যে না আমার ক্লাসটা অনেকে চাচ্ছে, খুব ভালো লাগে তখন। আচ্ছা, তো আজকের জন্য এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।